প্রথমে আপনাদের একটা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ত্রিপুরা রাজ্যের এখন প্রায় 40 লক্ষ মানুষের তরফ থেকে গত 5 তারিখে আমাদের রাজ্যের দুটি প্রান্ত থেকে এই রাজ্যের শাসক দল তারা জনবিশ্বাস যাত্রার নামে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে আরেক প্রস্থ নাটক করার জন্য যে কর্মসূচির সূচনা করেছিল, প্রকৃতিও এটাকে পছন্দ করেনি। গত 5 তারিখ থেকে সারা ত্রিপুরা রাজ্যকে কুয়াশা এবং দুর্যোগ তার চাদর জন্য ডেকে রেখেছিল। আজকে আপনারা এখানে আসছেন, আকাশ খুলেছে, আকাশ হাসছে। সারা ত্রিপুরা রাজ্যের মানুষের তার যে আওয়াজ, তার যে আকাঙ্ক্ষা, তার যে আগামী দিনের শপথ, সেটা বই আপনারা গ্রাম পাহাড় থেকে এখানে এসছেন, আজকে তার প্রমাণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাল সালাম। বন্ধুরা, আজকের আপনাদের এই সমাবেশ গত 5টি বছর আপনারা যারা সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রমজীবী অংশের মানুষ, সে গ্রামীণ দিনমজুর থেকে শুরু করে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, শিক্ষক কর্মচারী, মিড ডে মিল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি কর্মচারী, শ্রমজীবী এই রাজ্যের অসংখ্য নারী পুরুষ ত্রিপুরা রাজ্যের এই জনবিরোধী দুর্বিনীত এই সরকারের কাছে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আপনাদের দাবি দাওয়া প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, আপনাদের অর্জিত অধিকার যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ওরা হরণ করেছে, এটা রক্ষা করার জন্য বহু লড়াই করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, ডেপুটেশন দিয়েছেন। এই সরকার কর্ণপাত করেনি। আজকে এই সমাবেশ নিশ্চয়ই সেই ডেপুটেশনের জন্য না, কারণ এই সরকার বুবা, কালা, অন্ধ, জনগণের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর শোনার ক্ষমতা তাদের নেই, ইচ্ছে তাদের নেই। তাদের রাজনীতি, তাদের কর্মসূচি কিভাবে শ্রমজীবী জনগণ সহ ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষের অধিকার কেড়ে নিয়ে মুষ্টিমেয় মানুষের তার কাছে সম্পদ কুক্ষিগত করা যায়। আজকে আমরা সারা দেশ দেখছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে আজকের এই ভারতবর্ষের সমস্ত সম্পদ কুক্ষিগত হচ্ছে আদানিদের কাছে, আম্বানিদের কাছে। দেশের জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের কাছে সঁপে দেওয়ার জন্য সেই দলের সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনে যত ভালো কথাই বলো, যত মিষ্টি কথাই বলো, আবার নতুন করে সেই শব্দগুলো পরিবর্তন করে যতই তারা নতুন আশ্বাস বিশ্বাস দিক,
এটা ত্রিপুরাজ্যের জনগণের স্বার্থে হতে পারে না। যেমন তাদের সেই আশ্বাসন, তাদের সেই প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যা দিয়েছেন, এগুলি সব জুমলা। এই ত্রিপুরাজ্যের মধ্যেও আজকে প্রতিটি অংশের মানুষ আমি লক্ষ্য করছি। এখানে আমার আগের বক্তারা বলেছেন কিভাবে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, চুক্তিবদ্ধ কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, এদের শুধু বঞ্চিত করা না, কর্মক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত এদেরকে লাঞ্ছিত করা হয়েছে, লাঞ্ছিত করা হচ্ছে। বন্ধুরা, এই লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত অংশ জনগণের মধ্যে আপনারা একা না, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি যারা অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রতারিত হয়েছে, তারা হলো এই রাজ্যের যৌবন, আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে আশ্বাস শোনানো হয়েছিল যদি বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হয়, প্রথম বছরই 50,000 চাকরি দেওয়া হবে, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ যুবককে মিস কলের মধ্য দিয়ে চাকরি দেওয়া হবে। আজকে তারা কি পাচ্ছেন? গতকাল সকালেও, পরশুদিনও মন্ত্রীর কাছে মহাকরণে বা তাদের অন্যান্য কর্তাব্যক্তিদের কাছে যেখানে যাচ্ছেন তাচ্ছিল্য, পুলিশের লাঠি পেটা, মিথ্যা মামলা। আজকে জেআরবিটি, টিআরবিটি, ট্যাট, নার্সিং পাশ করা যুবক যুবতী থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রেতে এই রাজ্যের হাজার হাজার যুবক যুবতী শূন্যপদ থাকা সত্ত্বেও, যাদেরকে বারে বারে ললিপপ দেখানো হচ্ছে, কেউ সেই ন্যায় বিচার পাচ্ছে না। এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা, তাদেরকে কত মিষ্টি আশ্বাস শোনানো হয়েছিল। সপ্তম বেতন কমিশন, এবং সেই সপ্তম বেতন কমিশনের তাদের ব্যাখ্যা কি ছিল? 2018 ইংরাজির সেই ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ভোটের মাসে, সেদিন তারা যত টাকা বেতন পেতেন কমসে কম তার দ্বিগুণ থেকে আড়াই গুণ, সাথে 4 বছর আগে থেকে বকেয়া এরিয়ার এবং জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে এদের জন্য মহার্ঘ ভাতা দিয়ে গত 5 বছর আমরা কি দেখেছি? আর এই প্রতিশ্রুতি কে দিয়েছিল? ডাক্তার মানিক সাহা, বিপ্লব কুমার দেবনা, তাদেরকে সেদিন কেউ চিনত না। এদেশের স্বয়ং প্রধানমন্ত্রী অসুস্থ অর্থমন্ত্রীকে ডাবল ইঞ্জেকশন পুশ করে নিয়ে এসে এইমস থেকে এনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদের মুখ দিয়ে বলানো হয়েছিল। গত 58 মাসে কি পেয়েছিল? 5 বছরে সাকল্যে 20% দিয়ে দিয়ে এদেরকে বলছেন রেকর্ড হয়ে গেছে, রেকর্ড দিয়ে দিয়ে দিয়েছেন। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার প্রতি 6 মাস অন্তর বছরে 2 বার দিয়ে দিয়েছে। বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের কোন একটা 5 বছরে কমসে কম 30% থেকে 51% বৃদ্ধি দিয়ে দিয়েছে। 51% এটা রেকর্ড নয়, রেকর্ড হলো 20%। কি ভাবছেন তারা ত্রিপুরার জনগণকে? কি ভাবছেন তারা ত্রিপুরার শিক্ষক কর্মচারীকে?
পুলিশ টিএসআর কে, ত্রিপুরাজ্যের কয়েক ব্যাটালিয়ন টিএসআর যারা উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে আত্মবলিদান দিয়ে এই ত্রিপুরাজ্যকে যারা সন্ত্রাস মুক্ত করেছে, উগ্রবাদী মুক্ত করেছে, এদেরকে চালান দিয়ে দিয়েছে ওই ছত্তিশগড়ের কয়লা খাদানে। কত মানুষ হতে পারে? এই হলো সরকার। এ রাজ্যের শুধু শিক্ষক, কর্মচারী, যুবক যুবতীরা না, গ্রামীণ অংশের মানুষ, এদের শোনানো হয়েছিল 200 দিন রেগার কাজ, 2APO দ্বিগুণ কাজ, দ্বিগুণ মজুরি। আজকে তার অবস্থা কি? সারা দেশের মধ্যে সর্বনিম্ন ঘর হারে এই ত্রিপুরাজ্যের এই যারা রেগার কাজ করে, 2APO কাজ করে তারা পাচ্ছে। এদের জন্য কিছু নেই, মজুরি বাড়েনি, পাওয়া যায় না। এই ঘটনাগুলি সেখানে করছে। কাজী বন্ধুরা, শাসক দল তারা বুঝতে পারছে 2018-তে ডাবল ইঞ্জিনের খোয়াব দেখিয়ে ওই দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার তার পোস্টার দেখিয়ে দিল্লির লোকজন নিয়ে এসে মানুষের সামনে লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাজ্যের মানুষ আজকে বুঝছেন আগামী নির্বাচনে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রতি ঘরে ঘরে আজকে প্রস্তুতি নিচ্ছে। কাজে কিভাবে আগামী দিন আবার সে মানুষগুলোকে প্রতারিত করা যায়, কিভাবে আবার বৈতরণী পার করা যায়। তারা রিপোর্ট কার্ড বের করছেন, সেই রিপোর্ট কার্ডে 2018 সে প্রতিশ্রুতির একটা শব্দ নাই, একটা বিন্দু সেখানে নাই। যদি সরকার কাজ করে থাকে, সেই নৈতিকতা থাকে, জনগণের সামনে দাঁড়াবার, কথা বলার সে মুরুখ থাকে, উন্নয়ন যাত্রা করে দেখাক না। উন্নয়নের মিছিল, উন্নয়নের সভা, এটা করে দেখাক না। কি সভা করছেন? জনবিশ্বাস যাত্রা। 5টি বছর জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আজকে জনগণের প্রতি আস্থা নেই। ত্রিপুরাজ্যের জনগণেরও এই সরকারের বিন্দু মাত্র তাদের বিশ্বাস নেই। কাজেই জনবিশ্বাস যাত্রা, আসলে এটা জন অবিশ্বাস যাত্রা। এটা করে পার পাবে? তারা ভেবেছে গত 5টি বছর যতগুলো নির্বাচন হয়েছে, রিগিং করে, ভোট ক্যাপচার করে, বিরোধী দলের রাজনৈতিক দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার কিনতে না দিয়ে রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে দিন দুপুরে ওই উপনির্বাচনে যে ভোট করেছিল, পুলিশের উপরতলার নপুংসক কিছু অফিসারদের সাথে হাত করে 2023 সালেও বা এই আগামী নির্বাচনও তারা পার পেয়ে যাবেন। ত্রিপুরাজ্যের মানুষ সেই সুযোগ দেবে না। তৈরি হচ্ছে সর্বত্র। কাজে বন্ধুরা, আপনাদের আবেদন থাকবে আপনাদের কাছে, আজকে যেরকম ভাবে এসছেন আপনারা, গাড়ি বন্ধ করে দিয়েছে। গত 2 দিন 3 দিন ধরে নানা এলাকাতে হুমকি জারি করা হয়েছে। মিছিলে যাওয়া যাবে না, জনসভায় যাওয়া যাবে না। তারপরও মাঠ ভর্তি করে আপনারা এসছেন। ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনের জন্য সেই প্রস্তুতি শুরু হয়েছে। গত 5 বছরের সন্ত্রাসে, প্রতিকূল অবস্থার কারণে ত্রিপুরাজ্যের যারা ভোটাররা, যারা
বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, তাদের একটা অংশ হয়তো ভাবতে পারে বোধহয় এই ভয়ে সবাই জবুথুবু হয়ে আছে, ঘর থেকে বের হবে না। কিন্তু গত কদিন ধরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে নানা রাজনৈতিক দলের, আমরা কি প্রত্যক্ষ করছি? বিশেষ করে বামপন্থীদের এই কর্মসূচিতে, এই প্রস্তুতিতে প্রতিদিন নতুন নতুন মানুষ যৌবনের দল নামছে। রাস্তায় নামুন, দেখুন আপনার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে অসংখ্য মানুষ এই দুঃশাসনের যুগকে, দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আগামী বিধানসভায় ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন কায়েমে এবং শ্রমজীবীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা পুনঃপ্রতিষ্ঠায় যারা বঞ্চিত, এদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য আজকে সেখানে তৈরি হচ্ছেন, তারা পারবে না। আজকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিতেছি আপনাদের সকলকে। আজকের এই দিন 8ই জানুয়ারি 2019 ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 2014 সালে বিজেপি দল বছরে 2 কোটি চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি, 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সমস্ত পরিবারের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবেন, কৃষকদের সমস্ত দাবি পূরণ করবেন, জিনিসপত্রের দাম শূন্যের কোঠায় নামানো হবে, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু 14 থেকে 19 5 বছর মোদী সরকার একটা প্রতিশ্রুতি পালন করেনি, উল্টো 500,000 টাকার নোট বাতিল, লাভ জেহাদ, গড় ওয়াপসি, এ সমস্ত করে এবং সর্বশেষ বিগত নির্বাচনে ওই পাকিস্তানের সাথে যুদ্ধের জুজু দেখিয়ে পার হয়েছে। আমরা সেদিন দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ এখানে ছিলেন, ধর্মনগরে এবং সবরমের জনসভাতে কি বলছেন? আরে ত্রিপুরাজ্যে গত 5 বছর আগে আপনি বিজেপি দলের সর্বভারতের সভাপতি ছিলেন, আপনার সে বক্তব্য প্রতিটি জনসভায় কি প্রতিশ্রুতি রেখেছিলেন? মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে 18 तारीख फरवरी को वोट होगा, 3 तारीख मार्च गिनती होगा, 4 तारीख बीजेपी भाजपा का सरकार बनेगा। वही शाम को पहला कैबिनेट मीटिंग में ऐसा होगा वैसा होगा, এর জবাব দিন আপনি। তিনি এটা না দিয়ে বলছেন ওই সাবরুমের জনসভাতে কাশ্মীর কি পাকিস্তানে যাবে না ভারতবর্ষে থাকবে? কেন কাশ্মীর পাকিস্তানে যাবে? সেখানে গিয়ে বলছেন আর্টিকেল 370 সংবিধানের 370 ধারা এটাকে বাতিল করা ঠিক না বেঠিক? সেখানে গিয়ে বলছেন আগামী 2024 তারিখে, এই 24 সালের অমুক তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, আপনারা সবাই টিকিট কাটুন। একটা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সর্বোচ্চ নেতা এ কথা বলতে পারেন? কতটুকু দেউলিয়া হলে, তাদের দলের অপদার্থতা, জনবিরোধিতা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হলে এই কথাটা তারা বলতে পারেন। আজকের এই 8 তারিখে আরেকটা ঘটনা করিয়েছে সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন, সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের এই দিনে এই জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে শান্তিপূর্ণভাবে কিছু যুবক সেদিন
রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে। আজকেও তারা বিচার পায়নি। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজী আজকের এই সমাবেশ থেকেও এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই। এরা বুবা, কালা, অন্ধ। এখান থেকে শপথ নিয়ে যান, আগামী ভোট যেদিনে ঘোষণা হোক নির্বাচন কমিশন, এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান, গণতন্ত্র কাজ করছে না, এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ নিয়ে ঘরে ফিরবেন। এই আহ্বান রেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব জানি। 2023-এর 8ই জানুয়ারি নববর্ষের প্রথম সপ্তাহ, সেই উপলক্ষে নতুন ইংরেজি বর্ষকে ভাবনায় রেখে আপনাদের নববর্ষেরও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে চারজন বক্তা বক্তব্য রেখেছেন। কমরেড মানিক দে থেকে শুরু করে কমরেড জিতেন চৌধুরী বিস্তৃতভাবে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা দরকার, সে বিষয়গুলো তারা তাদের মতো করে যুক্তিসঙ্গতভাবে উপস্থিত করেছেন। খুব বেশি সময় নিয়ে বলার ইচ্ছা আমার নেই। সংক্ষিপ্ত পরিসরে এদের বক্তব্যের পাশাপাশি প্রাসঙ্গিক কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। গত 2018-র যে বিধানসভা নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে, পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। গণতন্ত্র সুরক্ষিত, শান্তি পুনঃস্থাপিত, সন্ত্রাসবাদীরা কোণঠাসা, বিরাট অংশ স্বাভাবিক জীবনে ফিরে এসছে, মা বোনদের ইজ্জত সুরক্ষিত, শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ নিজেদের অধিকার আদায় করার ক্ষেত্রে চঞ্চল সরব লড়াইয়ের ময়দানে বিনা বাধায়, বিনা প্রতিকূলতায়। এরকম একটা পরিবেশে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে বিকল্প কর্মসূচি উপস্থিত করে তার অতীতের দেওয়া যে প্রতিশ্রুতি, সেগুলো বাস্তবায়িত করার মধ্য দিয়ে অর্জিত যে অভিজ্ঞতা, তার সার আপনাদের সামনে উপস্থিত করে সামনের দিনে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষের জীবনের যে মূল সমস্যাগুলো, এগুলো সুরাহা সমাধানের জন্য সীমাবদ্ধ ক্ষমতায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে দাবিগুলি আদায়ে আপনাদের সংগঠিত করে কিভাবে এগিয়ে যেতে চান তার আহ্বান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিল। অন্যদিক থেকে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, আজকেরও প্রধানমন্ত্রী, আরএসএস বিজেপি দলের নেতা, তিনি তাদের দলের নির্বাচনী ইশতেহার হাতে নিয়ে যেটা বাহারি নাম দিয়েছিলেন ভিশন ডকুমেন্ট, স্বপ্ন দলিল, এই মাঠে ত্রিপুরার দু প্রান্তে আরো দুটো মাঠে সারা ত্রিপুরার মানুষকে জড়ো করে মানুষকে প্রলুব্ধ করবার জন্য, বিভ্রান্ত করবার জন্য, বিপদগামী করবার জন্য
ভোট যাচনা করেছিলেন। এটা ঘটনা সীমাবদ্ধের সামর্থ্যের কারণে, কেন্দ্রের সরকারের অসহযোগিতার কারণে। বিজেপি সরকার মানুষের এমন কিছু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো বামফ্রন্ট সরকার সমাধান করতে চেয়েছিলেন, কেন্দ্রের সহযোগিতা না পেলে এগুলো করা যাচ্ছিল না। কেন্দ্র সহযোগিতা করছিল না, লড়াই জারি রেখেছিল। এই সমগ্র বিষয়গুলো সামনে এনে বিজেপি দলের তরফ থেকে যে ভিশন ডকুমেন্ট তারা উপস্থিত করেছিল, এর সন্দেহের কোনো অবকাশ নেই। এই ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে মূল মাথা ছিল দেশের তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাতে মানুষের একটা অংশ তো বিভ্রান্ত হয়েছিল। বিভ্রান্ত হওয়ার সঙ্গত কারণ কি? তারা বিজেপি সরকারকে ত্রিপুরায় কোনোদিন দেখেননি। দিল্লি সরকার তারা জানেন, সব খবর তাদের কাছে পৌঁছে না। টিভি, রেডিও বা জাতীয় যে সংবাদপত্রগুলো আছে অধিকাংশ বড় বড় পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকার তাদের জন্য কাজ করছে। কাজে তারা মানুষের জীবনে যে সমস্যাগুলো তৈরি করছে, সংকট তৈরি করছে, অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে যে লড়াই, বিকল্প যে কর্মসূচি, এই প্রচার ওগুলোতে আসতো না। আমরা গলা ফাটিয়ে বলতাম, সেদিনও 18 নির্বাচনের সময় বামপন্থীদের পক্ষ থেকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, সিআইটির পক্ষ থেকে বারবার ত্রিপুরার মানুষকে সচেতন করবার আমরা চেষ্টা করেছি, সতর্ক করার চেষ্টা করেছি। এই প্রতিশ্রুতি এগুলো বুঝলো কি? এগুলো তারা বাস্তবায়িত করবে না। তাই যদি হতো তাহলে কেন্দ্রীয় সরকার 2014 লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি তো তারা পূরণ করেনি। তাদের দলে আমাদের পাশের আসাম সহ ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যে সরকারগুলো চলছে, বিধানসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো বিজেপির তরফ থেকে, সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের যে তাদের প্রয়াস, তাদের মুখ্য ব্যক্তিত্ব, মুখ্য প্রবক্তা সেখানে এগুলো বলেছেন, কিন্তু রূপায়ণ করেননি। আমাদের ত্রিপুরায় প্রধানমন্ত্রী, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি। তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, বা তাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল মন্ত্রী, তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, আজকে তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, তৎকালীন অর্থমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন, তার সম্পর্কে বেশি বলা নৈতিক দিক থেকে সাজে না, আমাদের সংস্কৃতি এটা না। কিন্তু তাকেও ব্যবহার করে যে প্রতিশ্রুতিগুলি দেওয়ার চেষ্টা করেছেন, বিশ্বাস করবেন না, ঠকবেন, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন। খাল কেটে কুমির আনবেন না, নিজের পায়ে নিজেরা কুড়ুল মারবেন না। অর্জিত যে অধিকার, এগুলো হরণ করে নিয়ে যাবে। এরা দিবারাত্র পরিশ্রম করছে একচেটিয়া পুঁজি, কর্পোরেট, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য। এরা লুটেরা, এরা গরিবের রক্ত মাংস নিংড়ে নিয়ে পুঁজির পাহাড়কে প্রতিনিয়ত পর্বতে পরিণত করছে। দেশকে ফাঁকি দিয়ে, ট্যাক্স না দিয়ে সেই টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে, বিদেশের ব্যাংকে টাকা জমা রাখছে। তার হিসাব এই সরকার বের করতে পারছে না, জানলেও বলছে না, তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিচ্ছে না। এরা এবং সাম্প্রদায়িক যে শক্তি, এরা সম্মিলিতভাবে
এই ভারতবর্ষকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের মাথায় বসে আছে বিজেপি সরকার। তার নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। যাই বলুক, এগুলো যদি বিশ্বাস করেন ঠকবেন, কিন্তু মানুষের একটা অংশকে আমরা বিশ্বাস করাতে পারিনি। ভোটের ফল প্রকাশ হলো, অপ্রত্যাশিত ভাবে যেটা দেখা গেল, বামফ্রন্ট পরাজিত হয়েছে, বিজেপি জয়যুক্ত হয়েছে। কত ভোট? সব মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু সেদিনও পারেননি। সব মিলিয়ে বিজেপির বাক্সে, আইপিএফটির বাক্সে 50 দশমিক কিছু, 51 না, 51% ভোট পাননি, 50 দশমিক কিছু ভোট পেয়েছেন। তার অর্থটা কি? অন্তত সেদিনকার পরিস্থিতিতে 49% মানুষকে আমরা যে বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছিলাম, তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি। নাই সারা ত্রিপুরায়, আমি উপজাতি এলাকা বলে বিশেষ করে উল্লেখ করবার চেষ্টা করছি। আপনারা যে বিজেপি সরকার আসলেন, আইপিএফকে আলাদা রাজ্য তৈরি করার স্লোগান দিয়ে একটা অংশ, বিশেষ করে উপজাতি অংশের ছাত্র যুব যারা এবং মধ্যবিত্ত অংশ, এমনকি এদের মধ্যে শিক্ষক, কেরানি, কর্মচারী উপজাতি অংশের, যাদের এই চাকরিগুলি পাওয়ার পেছনেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট সরকারের কৃতিত্ব সর্বাধিক। তারা না আসতে পারে, তারা এই কাজও পেতেন না। এরাই মিলে বামফ্রন্ট সরকারকে উৎখাত করবার জন্য, বিজেপিকে সরকার আনবার জন্য আইপিএফটির পেছনে সমবেত হয়ে আলাদা উপজাতি রাজ্য তৈরির স্লোগান দিয়ে তারা এই সরকার প্রতিষ্ঠিত করেছেন। এই সরকার এডিসি নির্বাচনে পরাস্ত হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। ঠিক আছে, একটা নতুন দল তৈরি হচ্ছে নতুন একটা স্লোগান নিয়ে, তাদেরকে সাহায্য করবেন না কেন? আমাদের সময় সন্ত্রাসবাদীরা, আসাম রাইফেলের মিস্টার পানোয়ার, তিনি ব্রিগেডিয়ার ছিলেন, তাদের সাথে গোপন ষড়যন্ত্র করে বন্দুকের নলের মুখে উপজাতি এলাকার মানুষের ভোটের অধিকার হরণ করে এডিসি দখল করেছিলেন। এরকম পরিস্থিতিতে বামফ্রন্ট সরকারের তরফ থেকে আমরা বলেছি, যা হওয়ার হয়েছে, লড়াই চলবে, নীতির লড়াই, মতাদর্শের লড়াই, কর্মসূচির লড়াই। এডিসি যেন অসুবিধা না পড়ে। সেদিন তার যে চিফ এক্সিকিউটিভ মেম্বার, তিনি আজকে প্রয়াত, তিনি এসেছিলেন, যা হয়েছে হয়েছে, ক্ষমা ঘণ্টা করে মাফ করে দিন, অতীত ঘাটাঘাটি করে লাভ নেই, আপনাদের সাহায্য ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। আমরাও বলেছি কাজ করুন, সব দিক থেকে আমরা সহযোগিতা করব। কোনো অভিযোগ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বন্দুকের নলের মুখে এডিসি দখল করেও সেদিন কিন্তু বলতে পারেনি এই সরকার আমাদের সাহায্য করছে না। এরা লুটপাট করতে গিয়ে নিজেরা ভেঙেছে, তিনবার নতুন করে কমিটি তৈরি করেছে। বামফ্রন্ট সরকারের কাছে এসে একটা অংশ বলছে, আপনারা আমরা মিলে একটা নতুন করে এডিসি তৈরি করি, আমাদের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এর মধ্যে আমরা নাই, আপনারা চালান, আমরা দেখব, ঠিক ভাবে যদি কাজ করেন সহযোগিতা করব, না হলে লড়াই চলবে। শেষ পর্যন্ত এটাও তারা পারল না। রাজ্যপাল বিশেষ কমিশন বসিয়ে এই দুর্নীতির হাত থেকে, লুটের হাত থেকে, এদের হাত থেকে এডিসিকে বাঁচাবার জন্য ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছিল। কিন্তু অভিযোগ তো কেউ করতে পারেনি। বামফ্রন্ট সরকার সাহায্য করছে না বলে আমাদেরকে সরকার থেকে এডিসির পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আজকে কি হচ্ছে? বেতন দিতে পারছে না। কি ব্যাপার এটা? কে বলছে? এডিসি এখন যারা চালাচ্ছেন তারাই বলছেন। তারা যে খুব কেসে কথা বলছেন, গলা ঝাঁকিয়ে বলছেন ঘটনা তা না, এটা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে তারা কি বলবেন না বলবেন তাদের ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু অসুবিধায় কারা পড়ছেন? বুঝাতে অংশের মানুষ। কি হচ্ছে? বিদ্যুৎ নাই, পানীয় জলের কল চলে না, সেচের জলের মেশিন চলে না, বাচ্চারা পড়তে পারে না, কেরোসিন 115 টাকা, গেলে পরও রেশনের দোকানে পাওয়া যায় না, বাজারে গেলে পর 2 টাকা, 2.5 টাকা, 4 টাকা দামে কিনতে হয়। কজনের পয়সা আছে? শুকিয়ে মারবার চেষ্টা করছে উপজাতি দরদ। এডিসি তাকে ধ্বংস করে দাও। প্রধানমন্ত্রী, আপনার রাজ্য গুজরাট, কয়েক কোটি মানুষ আছেন উপজাতি, ওখানে তো এডিসি করেননি, ভাষার দাবি তো দেননি, অর্থনৈতিক উন্নয়নের কোনো
পদক্ষেপ তো সেখানে নেননি, এখানে এসে উপজাতি দরদে আপনি উতলে উঠছেন, অথচ আপনার সরকার আপনার নেতৃত্বে চলে, আপনার অঙ্গুলি হেলে চলে এই এডিসি থেকে ধ্বংস করবার চেষ্টা করছে। 5 ভাগের কম, 100টার মধ্যে 5টারও কম ভোট ছিল 13 বিধানসভা নির্বাচন। তাহলে এই ভোট তারা কি করে পেলেন? অবাম ও বিজেপি যে রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় কোন বামফ্রন্ট সরকারের কর্মসূচির বিরোধিতা না, তার ভুল ত্রুটি নিয়ে কথা বলে না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে শোষকদের যে ভাবনা চিন্তা তার অনুসারী হয়ে, এমনকি তাদের মধ্যে যে শোষকদের দ্বারা গরিব মানুষ শোষিত হন তাদেরও একটা অংশ যুক্ত, তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। তাদের যে শ্রেণী চেতনা, মতাদর্শগত চেতনা, তার মান আমরা উন্নত করতে পারিনি, এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। এই সুযোগ নিয়ে এরা সংঘবদ্ধ হয়ে বামফ্রন্টকে পাল্টাও, আর কি তারাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। কেন্দ্র তাদের সরকার, রাজ্য যদি তাদের সরকার হয়, বামফ্রন্ট সরকার বারবার বলছেন আমরা করতে চাই, কেন্দ্রের সরকার সাহায্য করছে না। তারা বলছে, প্রধানমন্ত্রী এসে বলছে আপনারা আমাদের ভোট দিয়ে এখানে সরকার তৈরি করতে সাহায্য করুন, কেন্দ্র থেকে দুহাত ভরে সাহায্য করব। আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার আছে তাহলে 2 সরকার মিলে আপনাদের অপরিত যে সমস্যাগুলো, যেগুলো বামফ্রন্ট সরকার করতে পারে না, পারেনি, যদিও নিজেদের ত্রুটি, দুর্বলতা এবং বিশ্বাসঘাতকতা, রাজ্যের ত্রুটি টিপে মারবার চেষ্টা, এটাকে লুক্কায়িত রেখে এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এতে প্রভাবিত হয়ে অবাম রাজনৈতিক দলগুলো, অবিজেপি রাজনৈতিক দলগুলো, তারা বিজেপিকে ভোট দিয়েছে, প্রতারিত হয়েছে। কাজে সেদিনে মানুষের বিজেপি সরকার কিরকম হতে পারে আগে তো তার কোনো অভিজ্ঞতা নাই। তারা কংগ্রেস সরকার দেখেছেন 30-31 বছর, তারা সংযুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার দেখেছেন, সিএফডি সিপিআইএম এর সরকার দেখেছেন, জনতা পার্টি এবং সিপিআইএম এর সরকার দেখেছেন, তারা বামফ্রন্ট সরকার দেখেছেন, কিন্তু তারা বিজেপি সরকার দেখেননি। এই কারণেই বলছি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা সরকার তৈরি করেছে। এখন তো আপনার অভিজ্ঞতা হয়েছে 58 মাস, আর তো 1.5 মাস 2 মাস বাকি আছে সাংবিধানিক নিয়ম মতো এই সরকারের মেয়াদে। এখন আপনার অভিজ্ঞতা কি? আপনারা আজকে যারা এই সমাবেশে এসছেন, এর আগার কাজে আসবেন, কাজ করতে হবে না, কিন্তু আগরতলার মিছিলে যেতে হবে, প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, বিজেপি দলের সভা, চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিডিও পর্যন্ত, মহকুমা শাসক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এমনকি পুলিশ পল্টন, তাদেরকে ব্যবহার করে ভয় দেখিয়ে যদি না যান, কাজ না করলেও আজকে আপনাকে আমরা কিন্তু তালিকাভুক্ত করে পরে টাকা দেওয়ার ব্যবস্থা করব। এরপরে আমাদের সমাবেশে যদি না যান, এরপরে কিন্তু নামও তালিকাভুক্ত করব না। বামফ্রন্ট সরকার আপনাদের ঘর পাওয়ার জন্য 2016 সালের তালিকা চূড়ান্ত করেছে, কেন্দ্র মেনে নিয়েছে, নিতে বাধ্য হয়েছে, কারণ এটা যুক্তিসঙ্গত। 2টো তালিকা বামফ্রন্ট সরকারের সময় ঘর দেয়নি, নগরে আমরা লড়াই করে আদায় করেছিলাম, বাকি সমস্ত তারা বন্ধ করে রেখেছিল। এখন তারা এগুলো দিচ্ছেন, দিয়ে কি বলছেন, এই যে দিলাম ঘর, 4 কিস্তিতে টাকা পাওয়া যায়, 1 কিস্তি দিয়ে 2য় কিস্তি দেওয়ার আগে টাকা চাইছে, অর্ধেক টাকা দিতে হবে, আর সঙ্গে সঙ্গে বলছে মিছিলে যেতে হবে, সবাই যেতে হবে। ভোটের বাক্স খুললে আপনাদের এলাকায় যদি আমরা কম ভোট পাই, তাহলে কিন্তু পরের টাকা আর পাওয়া যাবে না। এরকম ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে আজকে তো সিআইটিউ টাকার এই সমাবেশে একজন মানুষকে আনা হয়নি,
পকেটের টাকা খরচ করে মধ্যরাত্রিতে বাড়ি ছেড়ে এই সভায় আসছেন, প্রকাশ্যে এই কথা না বলে নানা ঘুরপথে নানা প্রতিকূলতা উপেক্ষা করে এসছেন। কেন এসছেন? এই 58 মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে, যা 18 নির্বাচনের সময় ছিল না। আমরা বক্তৃতা করে যা বুঝাতে পারিনি, এখন আপনাকে এই সরকারের জনবিরোধী যে ভূমিকা, অত্যাচারী যে শাসন, দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে, ফ্যাসিস্ট লোক সন্ত্রাস কায়েম করেছে, আপনার ভোটের অধিকার হরণ করেছে, এটা নতুন করে আপনাদের কিন্তু এখন ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই বলেই আপনারা বুঝতে পেরেছেন এই সরকারকে রাখলে পর এই সরকার যদি আবার ফিরে আসতে পারে তা সর্বনাশ হয়ে যাবে। বাঁচতে হবে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, কাজে তাকে প্রতিহত করতে হবে। জনস্বার্থে লড়াই করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, এই সময়ের মধ্যে বিজেপি দুর্বৃত্তদের হাতে আমাদের পার্টি 24 থেকে 25 জন কমরেড শহীদ হয়েছে, স্বীকারই করছে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জের মতো বলছে ত্রিপুরা শান্তিপূর্ণ, গণতন্ত্র নাকি সুরক্ষিত, অথচ আপনারা ভোট দিতে পারছেন না, আপনার ভোট নিয়ে চলে যাচ্ছে। এখন যিনি মুখ্যমন্ত্রী, উপনির্বাচন হলো, আগরতলার মানুষ ভোট দিতে পেরেছেন। মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারেন এই কথা বলে যারা ভোট দিতে এসছেন তারাও আক্রান্ত হয়েছেন এই আগরতলায়। সাংবাদিক বন্ধুরা এই তথ্যগুলো আধা ঘন্টার মধ্যে সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে। নির্লজ্জের মতো তারা এগুলো লুকিয়ে রাখবার চেষ্টা করে, কি করে মুখ দেখা। তাদের কাছ থেকে ন্যায়, নিষ্ঠা, সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা এগুলো আশা করলে ভুল হবে। কাজেই আমাদের ঐক্য শক্তি বাড়াতে হবে। যারা এখনো অসংগঠিত অথবা যারা বুঝতে পারছেন কিন্তু সাহস পাচ্ছেন না, তাদের কাছে যেতে হবে। এই ভাবনা থেকে নিজেদের যে শক্তিটা তাকে কিন্তু আপনারা সংগত করার চেষ্টা করছেন। কাজে এখন খুব বেশি বক্তৃতা করে আপনাদের কাছে ঘটনাগুলো বিস্তৃত পরিসরে বলে সময় বেশি নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তাতে আপনারা বরং অনেক ক্ষেত্রে বিরক্তি বোধ করেন। কি দরকার জানি তো, বলুন আমাদের কি করতে হবে সেটা ঠিকঠাক করে বলে দিন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি যেটা বলব, এখানে আপনারা এসছেন, আপনাদের দাবি দেওয়া লড়াই এই ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রতিবাদ ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। লাল ঝান্ডা কাঁধে শ্রমিক শ্রেণীর দিক থেকে সেই যে মাঠে নেমেছে, আজ অব্দি এই লড়াই ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্বাভাবিক, ঐতিহাসিক দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব। আপনাদের এই সামনের দিনের লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। 5 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী 11-12 তারিখ নির্বাচন কমিশনের লোকরা আসবেন। উত্তর পূর্বাঞ্চলে আরো 2টো রাজ্যের মধ্যে নির্বাচন হবে, তারা ওখানেও যাবেন। হয়তো 14, 15, 16 তারিখের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে। হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে ভোট হবে। এর পেছনে তো যাওয়ার কোনো সুযোগ নেই, সময় চলে এসছে। এই পরিস্থিতিতে আপনাদের কাছে যেটা বলব, এই 58 মাসে শুধু শ্রমিক শ্রেণী না, শ্রমজীবী অংশের মানুষ না, কে আক্রান্ত হননি? শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের মানুষ, যুব শক্তি, ছাত্র সমাজ, শিক্ষক, ক্যাডারি, কর্মচারী, উপজাতি অংশের মানুষ, তফসিলি অংশের মানুষ, ওবিসি অংশের মানুষ এবং অবশ্যই সংখ্যালঘু অংশের মানুষ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাদেরকে ঘরবন্দি করে রাখবার চেষ্টা করছে।
ছোট মাঝারি ব্যবসায়ী লুণ্ঠিত হচ্ছে, সাধারণ ঠিকাদার কাজ করে টাকা পাচ্ছে না, টাকা চাইবার অধিকার নাই, টেন্ডার ফ্রড করতে পারছে না, টেন্ডার ফ্রড করতে দিচ্ছে না। তার মধ্যেও যারা পাচ্ছেন, কাজে নামার আগে শাসক দলের দুর্বৃত্তরা গিয়ে 10%, 15%, 20% আগাম টাকা চাইছে। এরা বলছেন আরে কাজই আরম্ভ করলাম না, আপনারা টাকা চাইছেন, কোত্থেকে টাকা দেব? বলে ওটা হবে না, আমাদের টাকা দিয়ে কাজে নামতে হবে, না হলে কাজই করতে দেব না। এগুলো আমাদের তৈরি করার কথা না, তাদেরই বক্তব্য, তাদেরই বক্তব্য। আমাদের মায়েরা বোনেরা 80 বছর 85 বছর বৃদ্ধা বামফ্রন্ট সরকার যাদেরকে 50 টাকা দিয়ে শুরু করেছিল সামাজিক ভাতা, এখন কুমন নাড়িয়ে বলছেন আমরা 2000 টাকা করেছি। তারা কিন্তু গুমর ফাঁক করছেন 1,32,000 থেকে 35,000, 4,22,000 যাদেরকে বামফ্রন্ট সরকার সামাজিক ভাতা দিয়ে গিয়েছিলেন, 2000 দেননি, 700 থেকে আরম্ভ করে 1,000-1,100 টাকা দিয়েছে। তাদের নাম বাতিল করে, কেন বাতিল হলো কোনো ব্যাখ্যা নাই, বাকিদের দিচ্ছেন। এবং তারা যারা নাম বাতিল হলো, আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা লাঠি ভরকর করে এসে উপজাতি অনুপজাতি মা বোনেরা বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা, বাবু আমাদের কি অপরাধ হলো, কেন আমরা পাচ্ছি না? যাদের নাম আছে তারা এসে বলছেন গত 3 মাস 4 মাস 5 মাস যাবৎ আমাদের অ্যাকাউন্টে তো টাকাই আসছে না, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের লোকরা বলছে আমরা কি করব, টাকা আসলে তো আপনাকে দেব, না আসলে কোত্থেকে টাকা দেব? বাহাদুরি করছেন। আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, উল্লেখ করলাম এই যে পরিস্থিতি চলছে, এর থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমি বলবো উপজাতি অংশের মানুষ এই ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর, ভাগ হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসতে বাধ্য হয়েছিলেন, অন্যতম ছিল ত্রিপুরা। তাতে এই জনসংখ্যার যে চেহারা চরিত্র, ডেমোগ্রাফি যেটাকে আমরা বলি, পাল্টে যায়। যারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। তাদের অনেকের ভাবনার মধ্যে আছে নিজ ভূমে পরবাসীর মতো। এরকম একটা জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিশেষ করে উপজাতি জনগণের মধ্যে অবিসংবাদী নেতা প্রয়াত কমরেড দশরথ দেব গণমুক্তি পরিষদ তৈরি করে জনশিক্ষা আন্দোলনকে সামনে রেখে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে সংঘবদ্ধ করে সেই সামন্ত শোষণের অবসান, আসলো কংগ্রেস, পূর্ণ রাজ্যের দাবির আন্দোলন, সেই দাবি আদায়, কংগ্রেসের দুঃশাসন, তাদেরকে পরাস্ত করে বামফ্রন্ট তৈরি করার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয়, উপজাতি অনুপজাতির ঐক্য যদি না হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয় না। বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয়, ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদ উপজাতি এলাকায় তৈরি হয় না। সেই জেলা পরিষদ আজকে বিজেপি শাসনে তার অবস্থাটা কি? জেলা পরিষদ এলাকার মানুষ ত্রিপুরার 60 ভাগ এলাকা নিয়ে, মানুষদের মধ্যে 75-78 ভাগ উপজাতি অংশের মানুষ। কাজ না দাঁড়িয়ে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভোটের অধিকার, আমার ভোট আমি দেব, কাকে দেব না আমি ঠিক করব, এই অধিকার আর হরণ করতে দেব না। রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করে এই বার্তা নিয়ে কিন্তু আপনাদের ছুটতে হবে সারা ত্রিপুরায়। তাহলে এই দুশ্মন জনবিরোধী ফ্যাসিস্ট ভাবনা নিয়ে যে সরকারটা চলছে, একে হটিয়ে আপনাদের স্বার্থে যারা লড়াই করে, এরকম শক্তিকে জয়যুক্ত করে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে রাজ্যে জনদরদি বিকল্প দৃষ্টিভঙ্গি, বিকল্প কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার আনাকে সুনিশ্চিত করবার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন, এই উদাত্ত আহ্বান
আপনারা এসছেন এবং এই শপথে উদ্দীপ্ত হয়ে অন্যান্য অংশের মানুষের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। নিজের ঘরের ছেলে মেয়ে বউ বাচ্চা তাদেরকে সচেতন করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা তাদের মধ্যেও কিন্তু আপনাদের বুঝতে হবে। সব জায়গায় বামফ্রন্ট, মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, সিআইটিউ নেতা তাদেরই যেতে হবে, তারা যেতে পারবেন, যাওয়া সম্ভব, এটা নাও হতে পারে, কিন্তু আপনি যেন বসে না থাকেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন মনে হচ্ছে যেন একটু নড়ে চড়ে বসবার চেষ্টা করছেন। এই যে 4টা বিধানসভার উপনির্বাচন হলো, আগরতলায় এই কাণ্ড হলো, কমলপুরে এই কাণ্ড হলো, ধর্মনগরে এই কাণ্ড হলো। যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো, তারা কি বলছেন, আমরা তো বুথের মধ্যে যেখানে ভোট দেয় মানুষ, এই জায়গায় বিষয়টা দেখতে পারি, বাইরেরটা তো আমাদের কিছু না, এটা পুলিশ দেখবে। অদ্ভুত কথাবার্তা, এটা তো অদ্ভুত কথাবার্তা। আমরা এটা মানবো কেন? আপনার দায়িত্ব, সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে, অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, নিভৃতে নিষ্কণ্টক ভাবে নির্ভয়ে প্রত্যেকটা নাগরিক যাতে ভোট দিতে পারেন, তার দায়িত্ব আপনাদের। আমরা দেখছি ইদানিং আমাদের ত্রিপুরার নির্বাচন দপ্তরের তরফ থেকে বারবার বিবৃতি দিয়ে বলা হচ্ছে, গতকালকেও মিটিং হলো, কি বলছেন, জিরো টলারেন্স। এই সমস্ত বাহারি কথাবার্তায় তো আমরা বিভ্রান্ত হব না। 92 ভোট, এটাকেও যাতে আমরা ছাড়িয়ে যেতে পারি তার ব্যবস্থা করছি। এই সমস্ত কথা আমরা ভুলবো কেন? আপনারাই তো ব্যর্থতার নিদর্শন স্থাপন করে গেছেন, বিশেষ করে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে। কাজেই কথায় কিন্তু চিড়ে ভিজবে না। আপনাদের কাছেও যেটা বলবো, নজর রাখুন, পুলিশ তাদেরকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করলাম, আমরা যখন সরকারে ছিলাম, আমাদের পুলিশ কেন্দ্রের কাছে যখন আধা সামরিক বাহিনী চাইতো, ভোটের আগ দিনেও চাহিদা মতো তার অর্ধেকও আসতো না। এখন দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার, রাজ্য তাদের সরকার, এই সময়ের মধ্যে নাকি 100 কোম্পানি চলে এসছে, আরো 300 কোম্পানি নাকি আসবে, চাইলে পরে তারা 1000 কোম্পানি আনতে পারবেন। কারণটা কি? এটা তো মনে হচ্ছে অন্য ষড়যন্ত্র কাজ করছে। তারা বুঝতে পারছেন মানুষের যে মনোভঙ্গি, তাদের যে দেহের হাবভাব, তাদের যে চোখ চাউনি, কথাবার্তা এতদিন সহ্য করেছেন, কিন্তু এখন সভা সমাবেশ মিছিল, ঘরে ঘরে যাওয়া, এগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পর রুখে দাঁড়াচ্ছেন এবং পাল্টা মোকাবেলা করে নিজেদের কর্মসূচি প্রতিপালন করার চেষ্টা করছেন। আর তাদের ডাকে নানা ধরনের অনুষ্ঠানে মানুষ কিন্তু সেভাবে সাড়া দিচ্ছে না। তারা ষড়যন্ত্র কি করছেন, একদিকে আবার মিথ্যা প্রতিশ্রুতির ডালি, আর অন্যদিকে টাকা, তারপর হচ্ছে সন্ত্রাস। কাজে এই জায়গায় মানুষ এই সন্ত্রাস মোকাবেলা করার জন্য, প্রতিহত করবার জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছেন। এটাও যাতে মানুষ করতে না পারে, তার জন্য এই যে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি তারা জড়ো করছেন, তাদেরকে কি তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার দুর্বুদ্ধি নিয়ে এটা করছেন? যদি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সতর্ক করে দিচ্ছি আমরা, এটা করে পার পাবেন না, ত্রিপুরার মানুষ কিন্তু ছেড়ে দেবে না। পরিষ্কারভাবে বলছি, নির্বাচন কমিশনকে বলবো, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কিনা দেখার দায়িত্ব আপনাদের। পুলিশ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর রাজ্য সরকারের হাতে থাকে না, এটা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। কেন্দ্রীয় সরকার একজন উচ্চ পদাধিকারী পুলিশের কর্মীকে পাঠাবেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলে এই ত্রিপুরার পুলিশ নিরাপত্তা বাহিনীকে তারা কিন্তু পরিচালনা করবেন। দেখভাল কে করবেন? নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন, যারা সর্বভারতীয় কমিশনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। খালি মিটিং করলাম, একটার পর একটা বিবৃতি ছাপলাম, ভালো ভালো কথা বললাম, পত্রিকার লোকরা জিজ্ঞেস করলে পরে গুছিয়ে গাছিয়ে বললাম, পারবেন আপনারা আইএস অফিসার, না পারার তো কোনো কথা নেই, এতে কিন্তু চলবে না। কাজে এই 58 মাসের যে তিক্ত অভিজ্ঞতা, তার ভিত্তিতে দাঁড়িয়ে বলছি, আপনাদের ভূমিকা আপনাদের পালন করতে হবে এবং আপনাদের কাছে আবেদন করব, তাদেরকে তাদের ভূমিকা পালন করতে বাধ্য করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আপনার প্রচার আন্দোলন যেমন চলবে, মানুষের ঘরে ঘরে যেমন যাবেন,
এরা যাতে উল্টো পাল্টা কাজ করতে না পারে, আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার যারা চক্রান্ত করছে তারা যাতে তাতে সফল হতে না পারে, এরা যাতে ঠিক ভাবে কাজ করে, তাদের উপর কিন্তু চাপ রাখতে হবে, নজরদারি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে হবে দায়িত্ব পালন করুন, না হলে আপনাদের ছাড়া হবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের ফিরে যেতে হবে। পরিস্থিতি যা, এই সরকারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কেন বলছি? এই যে 50% ভোট পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল উপজাতির ভোট। আইপিএফটির দলতে, আইপিএফটিতে এখন শূন্যের কোঠায় চলে এসছে, তাদের বাক্স খালি করে দিয়ে চলে গেছে অন্য দলে। অনুপজাতিদের মধ্যে যারা বড় অংশের ভোট পেতে সাহায্য করেছেন, কংগ্রেস তৃণমূল থেকে দল ছাড়িয়ে দিয়ে গিয়ে বিজেপিতে জড়ো হয়ে জিততে সাহায্য করেছেন, তাদের যে নেতৃত্ব, তারাও তো বিজেপি ছেড়ে দিয়ে তাদের পুরনো দলে ফিরে আসছেন। তাদের কথায় সেদিন বামফ্রন্টকে হটাবার জন্য বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন না বুঝে, গভীরে না গিয়ে, তাদের একটা বড় অংশ ফিরে আসতে শুরু করেছেন। তাহলে কোন শক্তির জোরে আপনি জিতবেন? কোথায় আপনার ভোট? ভোট নাই তো। এরকম জায়গায় এরা ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। ভয় ত্রিপুরার সাধারণ মানুষের পাবার কিন্তু কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, 40-45% মানুষকে তারা বিভ্রান্ত করতে পারেননি। ভোটের পর, এরা সরকার আসার পর নানা প্রলোভন দেখে তারা একটা ছোট্ট অংশকে হয়তো সাময়িকের জন্য বিভ্রান্ত করেছিলেন, তারাও বুঝতে পারছেন। আর যারা ভোট দিয়েছিলেন তাদের উল্লেখযোগ্য অংশ উপজাতি, অনুপজাতি, তারা তো বুঝতে পেরে তাদের ছেড়ে দিয়ে চলে আসতে শুরু করেছেন। কাজে এরকম যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে সংহত করবার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বিশেষ করে আজকের এই সমাবেশের যারা আয়োজন করলেন, শ্রমিক শ্রেণীর, শ্রমজীবী অংশের মানুষ, আপনাদের এখানে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। সামনের সারিতে দাঁড়িয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কিনা, বড় পদে চাকরি করেন কিনা, এটা ব্যাপার না। আপনার জীবনের অভিজ্ঞতায় অন্য অনেকের চাইতে আপনাকে সুশিক্ষিত হতে সাহায্য করেছে।